জিরো। বিসমিল্লাহির রহমানির রহিম। দলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে 2020 ও 21 সনের একাদশ শ্রেণীর ভর্তি শিক্ষার্থীদের জানাই সুস্বাগতম। আমি মোহাম্মদ জুয়েল শেখ, প্রভাষক হিসাব বিজ্ঞান, দলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয়। আজকে আমি একাদশ শ্রেণীর নয় শিক্ষার্থীদের হিসাব বিজ্ঞান ক্লাস সম্বন্ধে আলোচনা করব। তবে আমরা যে ক্লাসগুলো নেই, শুরু থেকে আমাদের স্টুডেন্টের সাথে একটা পরিচিতি পর্ব থাকে। কিন্তু তোমরা সকলেই জানো, দুঃখের বিষয় যে মহামারী করোনার কারণে আমরা ফেস টু ফেস প্রত্যক্ষভাবে পরিচিতি পর্ব নিতে পারতেছি না। যাই হোক, আজকে আমরা অনলাইনের মাধ্যমে তোমাদের সাথে পরিচিত হব। ক্লাস শুরু করার আগে তোমাদের আমাদের সাথে যে পরিচিতি পর্বটা হয় সেটা আমরা একসময় নিয়ে নেব, সমস্যা নাই। আজকে শুধু আমার পরিচিতিটাই তোমরা জানলা। তবে আমি দু একটি কথা বলতে চাই। একাদশ শ্রেণী এমন একটা শিক্ষা সেক্টরের মিডিয়াম স্থান, যেখান থেকে একটা শিক্ষার্থী তার ফিউচারকে অনেক ভালো পর্যায়ে নিতে পারে, যেখান থেকে একজন শিক্ষার্থী তার ফিউচারটাকে ধ্বংস করতে পারে। মূল কথা হইল যে এখানে যে শিক্ষার্থী যেমন সময় দিবে তার ফলাফলটা তেমনই হবে। এর একটি মাত্র কারণ তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলে তোমাদের নেক্সট যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাগুলো অংশগ্রহণ করতে হয়। আর যদি কোনো একটা স্টুডেন্ট একটা ইউনিভার্সিটিতে ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পায়, তার ফিউচারটা এইভাবে ডেভেলপ হয়ে যায়। তো সেদিক দিয়ে ইন্টারমিডিয়েট যদি ভালো কিছু করো, তোমরা অবশ্যই ভালো ফলাফল পাবে। যাই হোক, সাক্ষাতে অনেক কিছু বলা যাবে, অনেক কিছু জানা যাবে। আজকে তোমরা যদি প্রত্যক্ষভাবে থাকতে অনেক কথাই হতো, অবশ্যই হবে। আল্লাহ পাক যদি চেষ্টা করে এই মহামারী যদি দূর করে নিয়ে যায়, তাহলে প্রত্যক্ষভাবে তোমাদের সাথে অনেক ধরনের কথাই বলা যাবে। তাই আমরা একটু চলে আসি পড়ালেখার বিষয়ে। বেশি কথা না বলি, কারণ যেহেতু আমাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে। কারণ জুলাইয়ের 1 তারিখে আমাদের ক্লাস হওয়ার কথা, কিন্তু সেই কারণে আমরা এখন শুরু করছি সরকারি নির্দেশ অনুসারে। আজকে আমরা হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের পরিচিতি ক্লাসটা শুরু করব। তোমরা জানো অনেকে যে হিসাব বিজ্ঞান ক্লাস একটি ম্যাথমেটিক্যাল টার্ম। আর হিসাব বিজ্ঞান এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা যদি তুমি পড়াশোনা করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই খাতা, কলম, রাবার, পেন্সিল, ক্যালকুলেটর নিয়ে বসতে এবং ঠান্ডা মাথায় কাজটা করতে হবে। আমি আশা করি তোমরা এখানে যারা আসছো, যারা আমাদের কলেজে ভর্তি হয়েছো, তারা ব্যবসা শিক্ষা থেকেও ব্যবসা শিক্ষা গ্রুপে আসো। আবার অনেকে অন্য গ্রুপ থেকেও ব্যবসা শিক্ষা এসে থাকতে পারো, সেটা কোনো সমস্যা না। কারণ যে গ্রুপ থেকে আসো, আমাদের ক্লাসগুলো যদি নিয়মিত ফলো করো এবং আমাদের সাথে যে অঙ্কগুলা করাবো, যে সাইটগুলো পড়াবো, ওগুলো যদি বাসায় নিয়মিত পড়ো, তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবা। সেটা নিয়ে কোনো দুশ্চিন্তার কিছু নেই। তোমরা হিসাব বিজ্ঞান যারা ব্যবসা শিক্ষা গ্রুপে ছিলা, তোমরা অনেকে জানো হিসাব বিজ্ঞানটা কী। তারপর আমি একটু বলে নিই, যেহেতু হিসাব বিজ্ঞান বিষয়টা অবশ্যই জানতে হবে। একটা কথা মনে রাখবা, তোমরা যে সাবজেক্টে পড়ো না কেন, অথবা হিসাব বিজ্ঞানের যে টপিক্সটা নিয়ে আমরা যে অধ্যায় নিয়ে অঙ্ক করবো না, ওই অধ্যায়ের অঙ্কগুলো যদি তুমি সাথে সাথে পড়তে পারো এবং ওই অধ্যায়টা সম্বন্ধে যদি তুমি ভালো ধারণা থাকে, তাহলে অবশ্যই তুমি ভালো কিছু করতে পারবা। যেহেতু আমরা হিসাব বিজ্ঞান, অবশ্যই হিসাব বিজ্ঞান সম্বন্ধে আমার জানতে হবে। তাহলে আমি জানি যে তোমরা অনেকে পড়ছো হিসাব বিজ্ঞান বলতে কী বুঝো, কিন্তু অনেকে যদি জিজ্ঞেস করি, অনেকে বলতে পারো না বা দ্বিধাদ্বন্দ্ব করো অথবা আনইজি ফিল করো। কিন্তু হিসাব বিজ্ঞান করতে গেলে তো অবশ্যই হিসাব বিজ্ঞান সম্বন্ধে জানতে হবে। তাহলে আমরা যদি বলতে চাই যে হিসাব বিজ্ঞান বলতে কী বুঝি, বলতে পারি যে একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনসমূহ বিজ্ঞানসম্মত উপায়ে লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ, উদ্বৃত্ত নির্ণয়, আর্থিক ফলাফল প্রস্তুত, বিশ্লেষণ ও আর্থিক তথ্য
প্রদান করাই হলো হিসাব বিজ্ঞান। আর যদি একটু তুমি নিজের মন মতন গুছিয়ে সংক্ষিপ্ত আকারে বলো, তাহলে বলতে পারো যে আর্থিক লেনদেনের একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনগুলো লিপিবদ্ধ করে তার ফলাফল প্রস্তুত করে তথ্য সরবরাহ করাকেই বলা হয় হিসাব বিজ্ঞান। তাহলে আমরা কি হিসাব বিজ্ঞান সম্বন্ধে বুঝতে পারলাম? তাহলে হিসাব বিজ্ঞান সম্বন্ধে তোমরা অবশ্যই জানবে। আর হিসাব বিজ্ঞান, এখানে দেখো অনেকে হিসাব বিজ্ঞান কথাটা কিন্তু একসাথে জড়িত। এই হিসাব বিজ্ঞানকে যদি আমরা দুটি পার্টে ভাগ করি তাহলে কি পাওয়া যায়? একটি হলো হিসাব আর একটি হলো বিজ্ঞান। এখন হিসাব বলতে কি বোঝায়? গণনা। আর বিজ্ঞান বলতে বোঝায় আর্থিক ফলাফলের বিশ্লেষণের বিশেষ জ্ঞান। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান আর হিসাব মানে গণনা। তার মানে হিসাব বিজ্ঞান বলতে বোঝাচ্ছে গণনার বিশেষ একটি জ্ঞান। কারণ এত বড় বড় প্রতিষ্ঠানে আমরা হিসাব রাখি হিসাব বিজ্ঞানের মাধ্যমে, যদি গণনাই করতে না পারি আর ওই সম্বন্ধে যদি আমাদের জ্ঞানই না থাকে তাহলে আমরা কীভাবে রাখবো? এই কারণে হিসাব বিজ্ঞানকে সংক্ষিপ্ত আকারে অনেকে বলা হয় গণনার বিশেষ জ্ঞান বা জ্ঞানের বিশেষ গণনা, এগুলো বোঝায়। তা এখন আসি, আমরা হিসাব বিজ্ঞান সম্বন্ধে জানলাম। আর হিসাব বিজ্ঞান সম্বন্ধে যেহেতু তোমরা বুঝতে পারছো বা জানতে পারছো, তার হিসাব বিজ্ঞানের যে কাজগুলো করে, হিসাব বিজ্ঞান যে কাজ করে, কী নিয়ে কাজ করে, হিসাব বিজ্ঞান কী নিয়ে কাজ করে। যেমন ধরো আমরা যদি একটা গার্মেন্টস সেক্টরের উদাহরণ দিই, একটা গার্মেন্টস সেক্টর কী করে? সে পোশাক তৈরি করে, ঠিক আছে? তা হিসাব বিজ্ঞানের কাজটা কি? হিসাব বিজ্ঞানের কাজ হলো, বুঝে বললাম, একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনগুলো, এই যে লেনদেন, হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হলো বা মূল উপাদান হলো লেনদেন। একটি হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হলো বা মূল উপাদান হলো লেনদেন। লেনদেন যদি না হয় তাহলে হিসাব বিজ্ঞানের কোনো কাজই নেই। তাহলে আমরা কি অবশ্যই হিসাব বিজ্ঞান করতে হলে কি আমাদের ফার্স্টে কি লেনদেনগুলো চিনতে হবে? কারণ লেনদেন যদি আমরা না চিনি, না জানি, তাহলে আমরা কি হিসাব বিজ্ঞান কখনোই করতে পারবো না। কারণ একটি কথা আছে, সমস্ত লেনদেনে এক একটি ঘটনা, বাট কিন্তু সমস্ত ঘটনা লেনদেন নয়। সমস্ত ঘটনা লেনদেন নয়। ঘটনা হতে পারে যেমন রাস্তাতে যেতে হয়েছে, একজন ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়েছে বা দুর্ঘটনায় কবলিত হয়েছে, এটা একটি ঘটনা, বাট এটা কোনো লেনদেন নয়। আবার ধরো তুমি কোনো দোকান থেকে একটা পণ্য ক্রয় করলা, এটাও একটা ঘটনা প্লাস লেনদেন। তাহলে ঘটনা এবং লেনদেন তোমাকে বুঝতে হবে। তাহলে আমরা বুঝি, তাহলে বুঝতে হবে স্যার লেনদেন বলতে কি বুঝি? প্রশ্ন জাগে না? প্রশ্ন করতে পারো না? লেনদেন বলতে বুঝি, তাহলে তোমাকে ফার্স্টে তো লেনদেন করতে হবে। কারণ লেনদেন যদি তুমি চিহ্নিত করতে না পারো তাহলে হিসাব বিজ্ঞানের মাধ্যমে তা প্রকাশ করতে পারবে না। তাহলে আমরা যদি বলি যে তাহলে প্রশ্ন আছে কি? লেনদেন। লেনদেন কি? যে সমস্ত ঘটনা ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আর্থিক অথবা অর্থের পরিমাপযোগ্য এমন ঘটনাগুলোকে আমরা সাধারণত লেনদেন বলে থাকি, অথবা অর্থের সাথে জড়িত আছে, অথবা প্রতিষ্ঠানের অর্থের কোনো পরিবর্তন ঘটাইছে, ওই ধরনের ঘটনাকে আমরা লেনদেন বলবো। আর যে সমস্ত ঘটনা অর্থের সাথে কোনো সংশ্লিষ্ট নাই বা অর্থের কোনো পরিবর্তন ঘটায় নেই, সেগুলোকে আমরা লেনদেন বলবো না। যেমন জাস্ট এক্সাম্পল, তোমরা যদি একটা বলি যে 5,000 টাকার বিনিময়ে একটি পণ্য ক্রয় করা হলো, তাহলে এটাকে একটি লেনদেন। যদি বলা হয় 10,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ দেওয়া হলো, এটি জাস্ট ঘটনা মাত্র, লেনদেন নয়। এগুলো তোমাকে বুঝতে হবে, কারণ আমি নিয়োগ দিছি কিন্তু তাকে কিন্তু আমি টাকা দিইনি, তাহলে আমার ব্যবসা প্রতিষ্ঠানের কোনো অবস্থা পরিবর্তন, অর্থের কোনো পরিবর্তন ঘটেনি। আর 5,000 টাকার বিনিময়ে একটা পণ্য ক্রয় করছি, ক্রয় করার ফলে কি আমার পণ্যটা কি প্রতিষ্ঠানে আসছে আর নগদ টাকা কি চলে গেছে, এটা একটি লেনদেন। তাহলে অবশ্যই লেনদেনের সংজ্ঞাটা বুঝতে পারলা। এখন লেনদেনের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো তোমরা জানলে দেখলে অবশ্যই বুঝতে পারবা। ওই লেনদেনের বৈশিষ্ট্যগুলো যদি তোমরা জানতে পারো তাহলে লেনদেন অবশ্যই একটি ঘটনা দেখো তোমরা বুঝতে পারবে এগুলো কি লেনদেন কি না। তাহলে আসো আমরা লেনদেনের বৈশিষ্ট্যগুলো জেনে নিতে পারি। আমরা যদি বলি লেনদেনের বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য হলো কি
আর্থিক অবস্থা পরিবর্তন, যে কথাটা আমি প্রথমে বলছি যে লেনদেন হতে গেলে অবশ্যই তার আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। যদি অর্থের পরিবর্তন না হয় তাহলে সেটি লেনদেন হবে না। এই অর্থের লেনদেনটি আবার দুইটি ভাগে ভাগ করা যায়, একটি হলো নিট পরিবর্তন আর একটি হলো কাঠামোগত পরিবর্তন। নিট পরিবর্তন বলতে বুঝাইতেছে যে একটি ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ এবং দায় দুটি পরিবর্তন ঘটে, আর কাঠামোগত হলে হয় সম্পদের পরিবর্তন ঘটবে অথবা দায়ের পাশে পরিবর্তন ঘটবে, কিন্তু মূল অ্যামাউন্টটা একই থাকবে, তাকে বলা হয় কাঠামোগত পরিবর্তন। তারপর আসে 2 নাম্বার, অর্থের অঙ্কে পরিমাণ। অবশ্যই লেনদেন এমন হতে হবে যেটা নাকি অর্থের অঙ্কে পরিমাপ করা যায়, যেমন 2000 টাকা 5000 টাকা, এমন টাকার পরিমাপ যদি হবে, অর্থের একটা অঙ্ক থাকতে হবে, তাহলে আমরা ওটাকে লেনদেন হিসেবে গণ্য করতে পারবো। তারপর আসি দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা বলতে কি বুঝি? প্রত্যেকটা লেনদেনের কমপক্ষে দুটি পক্ষ জড়িত থাকবে, একটি ডেবিট আর একটি ক্রেডিট, এটাকে বলে দ্বৈত সত্তা। কমপক্ষে দুটি পক্ষ, দুটি বেশি হতে পারে তাও কোনো সমস্যা নেই, কমপক্ষে দুইটা পক্ষ যদি তাকে বলা হয় দ্বৈত সত্য। 4 নম্বর আসি ঘটনা স্বয়ংসম্পূর্ণতা। একটি ঘটনা যদি ঘটে থাকে সেটা অবশ্যই স্বয়ংসম্পূর্ণভাবে হতে হবে। অসম্পূর্ণ ঘটনা কখনো লেনদেনের অন্তর্ভুক্ত হতে পারে না, ঠিক আছে? অসম্পূর্ণ থাকলে যেমন ধরা যায় যেন কোনো একটি দায়বাচকের বা কোনো একটি প্রতিষ্ঠানের কোনো একটা সম্পদ বিচারাধীন আছে, তাহলে এটাকে আমরা স্বয়ংসম্পূর্ণ, এইটা সম্পদ থাকে আমাদের প্রতিষ্ঠানের নাকি অন্যজনের, এটা বিচারাধীন কার্য, আদালতে কার্য অবস্থায়, এটাকে আমরা লেনদেন হিসাবে কখনো ধরবো না। এটা যখন নাকি আদালতে রায় আসবে তখন এটাকে ধরবো। 5 নম্বর, অদৃশ্যমানতা। অদৃশ্যমানতা বলতে লেনদেন যে সবসময় দৃশ্যমান হবে এমন কোনো কথা না, লেনদেনটি অদৃশ্যমান হতে পারে। যেমন যন্ত্রপাতির অবচয় ধার্য করা হলো 5000 টাকা, তাহলে এটা কি একটা অবচয়টাকে চোখে দেওয়া যায় না, এটা কি অদৃশ্যমান ঘটনা? ইতিবৃত্ত ঘটনা মানে পূর্বের কোনো ঘটনা আমরা লেনদেন হিসাবে আসতে পারে, এটাকে বলা ইতিবৃত্ত ঘটনা। হিসাব নিকাশের ভিত্তি, এমন একটি লেনদেন হতে হবে যেটা নাকি হিসাব নিকাশ করা যায়। হিসাব নিকাশের মতন একটা ভিত্তি আছে, যে সমস্ত ঘটনাকে আমরা লেনদেন হিসাবে ধরব না। দায়সমূহের প্রকৃত অঙ্ক মানে যে দায়টা হবে তার প্রকৃত একটা অঙ্কের পরিমাপ থাকতে হবে, মানে উল্টাপাল্টা কথা বললে এখানে হবে না, তার একটা প্রকৃত অঙ্ক থাকতে হবে। প্রমাণ্য দলিল, যে এটা যে একটা লেনদেন সংগঠিত হয়েছে, এটা যেন আমাদের একটা আর্থিক অবস্থা পরিবর্তন, তার একটা প্রমাণ্য দলিল থাকতে হবে, যেমন ভাউচার থাকতে পারে, ক্যাশ মেমো থাকতে পারে ইত্যাদি।
পণ্য ও সেবার বিনিময়। লেনদেনগুলো অবশ্যই আমরা জানি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে পণ্য আদান প্রদান হয়ে থাকে এবং সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি সেবারও আদান প্রদান হয়ে থাকে। তাহলে অবশ্যই পণ্য ও সেবার বিনিময় হতে হবে, এক্সচেঞ্জ হতে হবে। লিখনযোগ্য। আমরা যদি হিসাব বিজ্ঞানে লেনদেনটা নাই লিখতে পারি তাহলে তো আমরা ডকুমেন্টস কীভাবে রাখবো, প্রমাণ কী করবো? সে কারণে লেনদেনগুলো অবশ্যই কি লিখনযোগ্য হতে হবে। তা আশা করি এই লেনদেনের এই বৈশিষ্ট্যগুলো যদি তোমরা সুন্দরভাবে আয়ত্ত করতে পারো তাহলে অবশ্যই তুমি একটি ঘটনা দেখলে বুঝতে পারবে এটা কি লেনদেন নাকি ঘটনা। আরেকটি কথা হলো যে এগুলো তোমরা বাসায় বসিয়া সুন্দর করে বইগুলো পড়বা। আর আমাদের হিসাব বিজ্ঞানের আমরা পুঁথিমূল্য প্রকাশনী দীপক কুমার নাকের বইটি চালাবো। আর সেকেন্ডে তোমরা কিনতে পারো অক্ষরপত্র প্রকাশনী একটা বই আছে, এই দুইটা বই তোমরা কিনতে পারো, সমস্যা নেই। তাই আশা করি তোমরা আজকের ক্লাসে লেনদেন সম্বন্ধে বুঝলা। এর আগের ক্লাসে আসাদুজ্জামান স্যারে তোমাদের সুন্দরভাবে আমাদের হিসাব বিজ্ঞানের মার্কস ডিস্ট্রিবিউশনটা বুঝাই দিছে এবং হিসাব বিজ্ঞান ইতিহাস সম্বন্ধে আলোচনা করছে। তোমরা আশা করি সবাই বুঝতে পারছো। তারপর যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় বা না বুঝে থাকো আমাদের নক করবা অথবা আমাদের কমেন্টস করে জানাইবা অথবা আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আশা করি আজকে যে হিসাব বিজ্ঞানের ক্লাসটা গেল এখানে তোমরা যে দেখতে পারলা। আর এখান থেকে তাহলে তোমরা কোন ধরনের প্রশ্ন পেতে পারো, সৃজনশীলতে কী ধরনের প্রশ্ন আসতে পারে। এখানে আসতে পারে যেমন একটি কোশ্চেন সেট করার পর আসতে পারে যে কোনগুলা লেনদেন নয় তার পরিমাপ উল্লেখ করো। তাহলে তুমি লেনদেন যেগুলো বাদ দিয়ে যেগুলো লেনদেন ওগুলো উল্লেখ করতে পারো। অথবা বলতে পারে কোনগুলো লেনদেন তা উল্লেখ করে তার পরিমাণ নির্ণয় করো। তাহলে তুমি যেগুলো লেনদেন ওগুলো দেখতে পারবা, এগুলো করতে পারবা। আবার আসতে পারে তোমাদের এমসিকিউতে একটি বলে দিল যে দ্বৈত সত্তা, এটি লেনদেনের বৈশিষ্ট্য কিনা। তুমি যদি জানো তাহলে বলো হ্যাঁ লেনদেনের বৈশিষ্ট্য। তা এই ধরনের সৃজনশীলভাবে বিভিন্নভাবে তোমরা এই কোশ্চেনগুলো পেয়ে থাকবা, সুন্দরভাবে তোমরা আয়ত্ত করতে পারবা। তারপরে তোমাদের কোনো সমস্যা হলে, তোমাদের কোনো বুঝতে অসুবিধা হলে আমাদের সাথে যোগাযোগ করবা, তাহলে তোমরা সুন্দরভাবে ক্লাসগুলো আপডেট করতে পারবা। আর আমরা প্রত্যেকটা ক্লাস দেওয়ার পরে তোমরা ক্লাসগুলো বাসায় দেখবা, দেখার পরে তারপর আবার বইয়ের সাথে কি তোমরা মিলিয়ে ওই চ্যাপ্টারটা পড়বা। তাহলে দেখবা তোমাদের অলরেডি অনেক কিছু শিখে হয়ে যাবে। তাই আশা করি আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করতেছি। আর তোমরা জানো সারা বিশ্বে মহামারী করোনা প্রভাবের কারণে আমরা সবাই করি, আমি সবাইকে বলবো অযথা কেউ ঘরের বাইরে যাইবে না। তুমি নিজে সুস্থ থাকবে, তোমার পরিবারকে সুস্থ রাখবে, সমাজকে সুস্থ রাখবে, দেশকে সুস্থ রাখবে। কারণ তোমার আমার একটু সচেতনতা পারে আমাদের এই মহামারী থেকে রক্ষা করতে। আর অযথা বাইরে কেউ ঘোরাফেরা করবে না, সবাই বাসায় বসে থাকবা, প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাবে না। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।